গাড়ির টিউব পাংচার করে ঝুমকি কি পারলো অভি আর ছুটিকে একসাথে পুজো থেকে বসা আটকাতে? হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবাইকে শুরুতে দেখা যায় অভি জর্জকে বলছে, মাই লর্ড, 22শে মার্চ 2026 সাল। আমার ক্লায়েন্ট তখন কোমাতে। ব্যাংক থেকে বেশ কিছুটা টাকা তোলা হয় তার চিকিৎসার জন্য, কারণ তার কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। চক্রের আর পৃথিবীতে তার আর কেউ নেই এই তিনজন ছাড়া। এই তিনজনের মধ্যে যে কোনো একজন হচ্ছে অপরাধী। নাম্বার 1 সঞ্জু দাস, বাগানের মালিক। নাম্বার 2 শেফালী মণ্ডল, পরিচারিকা। এবং নাম্বার 3 জয়ন্ত রায়। উমাদেবীর বাড়ির ঠিক পাশেই ওদের মুদিখানা দোকান। কিছু বছর ধরে উমাদেবীর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা হতো এই দোকান থেকে। উনি নিজেই ওই দোকান থেকে জিনিসপত্র বাড়িতে পৌঁছে দিত। এই জন্য উমাদেবীর বাড়িতে ওর প্রত্যেক দিন যাওয়ার অজুহাত রয়েছে। দেবীকে প্রশ্ন করে বলে, উমাদেবী এবার বলুন, আপনার বাড়িতে যেদিন ডাকাতি ঘটেছিল এই তিনজন ছাড়া আর কি কেউ এসেছিল আপনার বাড়িতে? তখনই অন্য একজন জজ বলে ওঠে, অবজেকশন মাই লর্ড, কারণ উমাদেবী যখন কানে শুনতে পারেন না, কথা বলতে পারেন না, এই মুহূর্তে সাইন ল্যাঙ্গুয়েজও কোর্টের মধ্যে কেউ নেই। এই কারণে আগামী কয়েক মাস পর একটা ডেট দেওয়া হোক। অভি বলে, অবজেক্ট মাই লর্ড, আমার কারেন্ট উমাদেবী খুবই অসুস্থ। আজ যদি ডেট পিছানো হয় ভবিষ্যতে ওর শরীরের অবস্থা আরো খুব বাজে হয়ে যাবে। কিডনি ট্রান্সফারটা খুবই প্রয়োজন, তার জন্য চাই টাকা। যে টাকাটা ওনার বাড়ি থেকে চুরি হয়ে গেছে, তাই মহামান্য আদালতের কাছে বলছি ওনার সুবিচার পাওয়া হোক আর যত তাড়াতাড়ি সম্ভব ওনার টাকাটা পাওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক প্লিজ। যশ তখনই অভিমন্যুকে বলে, অভিমন্যু বাবু, সেটা সত্যটা জানার জন্য কিভাবে সামনে আনবেন সেটা আপনি আমাদেরকে বলুন। অভি তো তখন উমাদেবীকে গিয়ে হাত নাড়িয়ে নাড়িয়ে প্রশ্ন করে, আপনি কি চোরকে দেখেছেন? উমাদেবী তো বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সবাইকে বোঝানোর চেষ্টা করে। সে বুঝতে না পারায় ছুটি তখন উঠে বলে, জজ সাহেব, আমি বুঝতে পেরেছি। উনি বলতে চাইছেন যে ওনাকে কেউ কালো কাপড় দিয়ে চোখটা বেঁধে রেখেছিলেন, কিন্তু উনি অপরাধীর মুখ স্পর্শ করেছেন। উনি জানেন আসল অপরাধীকে। আসলে উমাদেবীর মতো মানুষদের অন্যান্য অনুভূতিগুলো তীক্ষ্ণ হয়, তাই উনি নিশ্চিতভাবে বলতে পারবেন যে আসল অপরাধী কে। ওনাকে ওনার মতো করে জিজ্ঞেস করতে হবে। উনি তো জজ সাহেব অভিমন্যুকে প্রশ্ন করে, অভিমন্যু বাবু, উনি কে? কোর্টের প্রসিডিং এর মধ্যে উনি কথা বলছেন কেন? উনি অভি বলে, সরি মাই লর্ড, উনি আমার অ্যাসিস্ট্যান্ট, আই সি নো দা উনি সাইড ল্যাঙ্গুয়েজ। মহামান্য আদালতের কাছে পারমিশন চাইছি যে যেহেতু এটা একটা প্রেসেন্ট কেস, আমার অ্যাসিস্ট্যান্টকে অ্যালাউ করা হোক। উনি আরেকজন উকিল জজকে বলে, স্যার, এটা কোনো চিলড্রেন পার্ট নয় যে যে কেউ যখন তখন এখানে এসে যা কিছু তাই করবে। জজ অভিমন্যুকে বলে, অভিমন্যু বাবু, আপনি নিশ্চয়ই জানেন এটা কোর্ট, কোর্টের কিছু নিয়ম কানুনও আছে। জানেন বললে তো হবে না, ওনার তো প্রপার কোনো সার্টিফিকেট দেখাতে হবে। ছুটি বলে, স্যার আছে সার্টিফিকেট, তবে ফোনে আছে, আমি বের করে দেখাচ্ছি। রবি জর্জকে বলে, মাই লর্ড, আমার অ্যাসিস্ট্যান্ট ছুটিকে কথা বলতে দেওয়া হোক। জর্জ বলে, পারমিশন গ্র্যান্ডেড। আপনি সবটা ঠিক বলছেন কিনা আমি একজনকে ভিডিও করতে বলবো কস্টেট করার জন্য। ছুটি জজ সাহেবকে থ্যাংক ইউ বলে উমাদেবীকে বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রশ্ন করতে থাকে। বডি ল্যাঙ্গুয়েজ দেখে ছুটি জজ সাহেবকে বলে, স্যার, উনি বলছেন যে ব্যাংক থেকে টাকা তুলে উনি সেদিনকে বাড়িতে ফেরেন। উনি যখন টাকাটা আলমারিতে ঢোকাচ্ছিলেন তখন ওনার কর্মচারী এবং বাড়ির যে মেয়েটি কাজ করে দুজনে মিলে ওকে ফলো করে দেখছিল টাকাটা কোথায় রাখে। টাকাটা রাখার পরে উনি ঘুমিয়ে পড়েছিলেন। ঘুমিয়ে পড়ার পর কেউ পেছন থেকে কালো কাপড় নিয়ে চোখ মুখ বেঁধে দেন। তাকে জোর জবরদস্তি করে টেনে হিঁচড়ে চেয়ারে নিয়ে গিয়ে বসানো হয়। চোখ তো আগে থেকে বাঁধা ছিলই। তারপর উনি নিজে খোলার চেষ্টা করেন, কিন্তু হাত পাও খুলতে পেরেছিলেন। ধস্তাধস্তির ভিতরে অপরাধী চোখ মুখ নাক স্পর্শ করতে পেরেছিলেন, আর ওনার চোখের বাঁধা পট্টিটা খোলার আগেই অপরাধী ওখান থেকে পালিয়ে গেছিল। এটাই হলো পুরো ঘটনা জজ সাহেব। উনি অপর সাইডের উকিল উঠে জজ সাহেবকে বলে, জজ সাহেব, এটা প্রমাণ হয়ে গেছে যে আমার মক্কেল জয়ন্তই কোনোভাবে দোষী নয়। উমাদেবী ওনার বাড়িতে ঢোকার কোনো উল্লেখ ওনার বয়ানে করেননি। ঠিক তো ছুটি আস্তে আস্তে অভিকে বলে, উকিল সাহেব, আমি কি আর একবার প্রশ্ন করতে পারি? হয়তো আর একবার প্রশ্ন করলে উনি পুরোটা খুলে বলতে পারবেন। অভি ছুটিকে বলে, তুমি কি নিজেকে পুরোপুরি উকিল মনে করছো? বলে, না স্যার, আপনি বুঝতে পারছেন না, আর একটু কথা বললে পুরোপুরি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। উনি অভি জজ সাহেবকে বলে, মাই লর্ড, আমার অ্যাসিস্ট্যান্ট ছুটি উমাদেবীকে আর কিছুটা প্রশ্ন করতে পারে? মহামান্য আদালতের কাছে অনুরোধ করবো যে এই সুযোগটা আমাদের একটু করে দেওয়া হোক। ততক্ষণে আপনি নিশ্চয়ই বুঝতেও পেরেছেন এটা একটি স্পেশাল কেস, আমাদের হাতে সময়ও খুব কম। সাহেব তখনই বলে, ওকে ঠিক আছে। ছুটি জজ সাহেবকে থ্যাংক ইউ বলে সবেমাত্র প্রশ্ন করতে যাবে, তো শতরূপা দেবী বারবার ছুটিকে ফোন করতে থাকে আর মনে মনে বলে, কেন এখনো ফোনটা তুলছে না। উনি তো ঠাম্মি শতরূপা দেবীকে রেশ মেরে বলতে থাকে, জানো তো ঈশা দিদি ভাই, সবার দ্বারা কি আর সব কাজ হয়?
কিন্তু এবারের লোক কাঁচকে হীরা ভাবা শুরু করে দিয়েছে। আমি জানি এই মেয়ে কোনোদিনও ঠিক সময় আসবে না। তখনই জয় বলে, ঠিক বলেছো মা, আমারও মনে হয় এ ঠিক সময় আসবে না, কিন্তু আমার মনে একটা বিষয় নিয়ে খুব খচখচ করছে মা। একটা ব্যাপার খুব খারাপ হয়েছে মা, এই পুজোর ব্যাপারটা। ফলমূল বাসি নিয়ে এসেছে, টাটকা ফল কিনতে হলে জহুরির চোখ লাগে। শুধু শুধু সিকিউরিটি গার্ডকে দিয়ে বাজার করালে না, যেমন বাজার আসার তেমনই আসবে, সব জঘন্য। তখনই শতরূপা বলে, কেউ কি বারণ করেছিল তোমাকে বাজার করার জন্য? কেউ তো বারণও করেনি। এটা কি পাড়া প্রতিবেশী কারো বাড়ির বাজার নয় তো, তোমার বাড়ির পুজোর বাজার তো। তুমি ইচ্ছে করে করোনি, ইচ্ছে করে তুমি বাজারে যাওনি। কেন আমি বাজার করব? যাকে আমি বউ বলে মানি না তার মঙ্গলের জন্য পুজোর বাজার আমি কেন করব? শতরূপা বলে, মা আমাদের রায়বাড়ি একটা শান্তির জায়গা ছিল, এই ছুটিকে কেন্দ্র করে ঝগড়াঝাটি করা উচিত হচ্ছে তো? আমি শিখাকে বলে, শিখা তুই বলে দে, আমি কারোর সাথে সোজাসুজি কথা বলতে চাই না। তখনই তো শতরূপা বলে, বলবে না? ঠিক আছে, আমিও বলবো না। আমি জয়কে বলে, জয় আমি তোকে বলেছিলাম না ভালো দেখে উকিল নিয়ে না হলে হিরণময়কে নিয়ে ভালো করে আইনি ব্যবস্থা করতে হবে ওদের দুজনের ডিভোর্সের জন্য। শতরূপাজিৎকে বলে, কি এসব বলছো? ডিভোর্স? কেন ডিভোর্স? আরে মা যখন মেনে নেয়নি ওদের দুজনের একসাথে থাকার কথা, তাহলে তো ওদের দুজনের ডিভোর্সই দিতে হবে, তাই না? জয়ের মা যখন উঠে বলে যে যতক্ষণ না মানা হচ্ছে পরি দিদিভাইয়ের সাথে অভির বিয়ের কথা, ততক্ষণই এই যুদ্ধ চলবে, আমি কিছুতেই মেনে নেব না। সুরেবা বলে, যুদ্ধ চলুক, আমিও দেখবো এই ডিভোর্সের মতো খারাপ কাজ এই রায় পরিবারে কিভাবে হয়। ছুটি আসবেই, আমি যদি ওকে ভুল না চিনে থাকি ছুটি ঠিক আসবেই। হঠাৎ রেহান বলতে থাকে, আপনারা দেখতেই পাচ্ছেন শুরু হয়ে গেছে বৌমা শাশুড়ির ধুমধুমার প্রিয় যুদ্ধ। এবারে দেখার পালা বৌমার যে বৌমা, মানে নতুন এমবি ঠিক সময় বাড়িতে আসে কিনা। দেখতে থাকুন রায়বাড়ির হাঁড়ির খবর। তখনই জিৎ রেহানকে বলে, বলছি তোর হাঁড়ির খবর, তোর ব্যবস্থা আমি করছি, চল এখান থেকে। সবাই ওখান থেকে চলে যাওয়ার পরে ঈশা ঝুমকিকে ফোন করে বলে, পরি তুমি কোথায়? তুমি একটা কথা শোনো, যেখানেই থাক ছুটি আর অভি ওদেরকে তুমি আটকাও, ওরা যেন কোনোভাবে ঠিক সময় মতো এই পুজোতে উঠে এসে না আসতে পারে। অপরদিকে ছুটি উমাদেবীকে প্রশ্ন করছে, ঠাকুমা আপনার কি ভালো লাগে বলুন তো? উমাদেবী বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বুঝিয়ে দেয় যে মাছ আর ভাত ওনার খুব প্রিয়। উনি অপোজিট উকিল প্রশ্ন করে, মাই লর্ড অর্ডার, এইসব প্রশ্নের মানে কি? আমরা একটা সাধারণ মেয়েকে কোর্টে ডেকে এনে কেন এসব করছি? কেন কোর্টের সময় নষ্ট করছি? উনি ছুটি বলে, মাই লর্ড আমাকে একটু কথা বলার সুযোগ দিন দয়া করে। এই উমাদেবীকে প্রশ্ন করে, আপনি বলুন আপনার আর কি শখ আছে? উমাদেবী তখন বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বলে যে উনি খুব ভালো মূর্তি তৈরি করতে পারেন। রবি তো জজ সাহেবকে বলে, একটা উপায় পাওয়া গেছে স্যার, উনি ভালো মূর্তি তৈরি করতে পারেন। আমরা যদি ওনাকে মূর্তি তৈরি করার ব্যবস্থা করতে পারি, কারণ উনি অপরাধীর মুখ স্পর্শ করেছিলেন, উনি অপরাধীর মুখের আদল তৈরি করার চেষ্টা করতে পারে। লর্ড আপনি একবার অনুমতি দিলেই আমি তার ব্যবস্থা করে দিতে পারি ইমিডিয়েটলি। জজ সাহেব তখনই বলে, অনুমতি দেওয়া হলো। হঠাৎ তো তখন সকলেই অবাক হয়ে যায়, কারণ উমাদেবী জয়ন্তবাবুর একটা মূর্তি তৈরি করে। আর ছুটি জজ সাহেবকে বলে, জজ সাহেব আসল অপরাধী জয়ন্তবাবু। তখনই তো জয়ন্তবাবু কাঁদতে কাঁদতে বলে, আমাকে ক্ষমা করে দিন ঠাকুমা, আমি লোভ করে ফেলেছিলাম। তখনই তো কোর্টের মধ্যে সবাই এসব নিয়ে আলোচনা করতে শুরু করে। তার মধ্যে শত্রুপা বারবার ছুটিকে ফোন করে। ছুটি বলে, এবার তো মায়ের ফোনটা ধরতেই হবে। এই ছুটি বাইরে এসে ফোনটা রিসিভ করে বলে, মা আমি এখনই যাচ্ছি, এতক্ষণ তো কোর্টের মধ্যে ছিলাম তাই ফোনটা ধরতে পারিনি, আমাকে ক্ষমা করে দেবে মা, আমি এই কান মুলছি নাক মুলছি। শত্রুপা বলে, ছুটি এদিকে সব জোগাড় হয়ে গেছে বুঝলে, পুরোহিত মশাইও চলে এসছে। কোর্টের ভিতরে কি করছো আমি ঠিক বুঝতে পারছি না। মানে তোমার কি কাজ? না মানে এখানে অনেক রকম কথা বলছে অনেকেই। তোমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই, তোমাদের হাতে মাত্র 15 মিনিট সময় আছে, তোমরা এর মধ্যে চলে এসো প্লিজ প্লিজ। ছুটি বলে, মা আমি এক্ষুনি আসছি, সবটা এরকম হয়েছে বলেই কাহিনীটা বলতে থাকে। ঠিক সেই সময় ঝুমকি পিছন থেকে সবটা শোনে আর মনে মনে বলছে, ঠিক যা ভেবেছি ঠিক কোর্টেই চলে এসেছে, এবার কি ভাবছে সময় মতো বাড়িতে পুজোতে ঠিক পৌঁছে যাবে, তাই তো? কিন্তু সেটা তো আমি হতে দিচ্ছি না। ঝুমকি এবার অন তো শান্তিগণ, দেখ এবার আমার জালোয়া, বলেই মাথা থেকে কাঁটা বের করে গাড়ির হাওয়া খুলে দেয়। এই ওখান থেকে ছুটে পালিয়ে যায়। তখনই অভি ছুটিকে এসে বলে, আপনি এভাবে বেরিয়ে এলেন কেন? উমাদেবী আপনাকে থ্যাংক ইউ বলবে বলে দাঁড়িয়েছিলেন, আর জজ সাহেবে তো বলে, ঠিক আছে আমি একদিন ওনার বাড়িতে গিয়ে ওনার বাড়িতে মিষ্টি খেয়ে ক্ষমা চেয়ে চলে আসবো। আর আপনি চলুন তাড়াতাড়ি বাড়িতে, সময় মতো না পৌঁছাতে পারলে মা কিন্তু সকলের কাছে বকুনি খাবে, সেটা আপনার খেয়াল আছে তো? ইন্দ্র বলে, এটাকেই বলে তো যোগ্য বউ, ভাই ব্যাগটা ধর। আমি কি বলছি, এই সারাদিন কোটফোট করে আমি খুব টায়ার্ড হয়ে গেছি, আমি বাড়িতে গিয়ে ঘুমাচ্ছি, তোরা এবার গিয়ে পুজো কর। আর একটা কথা, বাড়িতে যখন সিন্নি হবে আমাকে ফোন করে দিও, টাটা আমি এবার আসছি। এদিকে অভি আর ছুটি গাড়িতে উঠতে যাবে, গিয়েই দেখে
টাওয়ার পাঞ্চারও হয়ে গেছে। ছুটি বলে, ভগবান, সব অ্যাডভেঞ্চার সব ছুটির মাথায় কেন নিয়ে আসে বলুন তো? মা বারবার ফোন করে যাচ্ছে, এদিকে টাওয়ার নিজেই পাংচার হয়ে বসে আছে, এবার আমি কি করব ভগবান। রবিকে বলে, আপনি তো টাওয়ার পাঞ্চার সারাতে পারেন, আপনি গাড়ির তলায় ঢুকে গিয়ে ঠিক করুন না। রবি বলে, কোনো ব্যাপারে জ্ঞান থাকুক না থাকুক, স্পিচ আপনার রেডি আছে সব সময় লাগবে, এত তাড়াতাড়ি হবে না। ছুটি বলে, 15 মিনিটে হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, আপনি তো তাড়াতাড়ি করুন। বলে, চুপ করবে তুমি একটু? বলছি না 15 মিনিটে হবে না, সময় লাগবে একটু। বলেই ছুটি রবির হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে যায়। তখনই ঝুমকি এদিক থেকে বলে, আবার হাত ধরে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু গেলটা কোথায়?